আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। মিড রেঞ্জ বাজেটে এই মুহূর্তের মার্কেট কিলার ফোন হিসেবে বেশ খ্যাতি জমানো ফোনটি আজকে আপনার জন্য নিয়ে এসেছি, যার নাম হলো স্যামসাং গ্যালাক্সি A34 5G। এই মোবাইলটি কেন এত বেশি সেল হচ্ছে, অর্থাৎ এই ফোনটি আমরা অনেকদিন ধরে ইউজ করেছি, দেন আজকে নিয়ে এসেছি ফোনটার আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল, স্পেশালি ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্স কেমন পেয়েছি, ভিডিওগ্রাফি পারফরমেন্স কেমন পেয়েছি এবং সেই সাথে ফোনটা গেমিং করে আমাদের কাছে কেমন লেগেছে, তার সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং স্যামসাং গ্যালাক্সি A34 5G মোবাইলটি। পলিকার্বনেটের ফ্রেমের তৈরি মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে গ্লাসের প্রোটেকশন, ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং এই মোবাইলটিতে রয়েছিল IP67 এর ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। সেই সাথে মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছিল 48 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়াও 6.6 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 199 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে আমরা বেশ কমফোর্টেবল ভাবেই ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো লাইম কালার। এই মোবাইলটির কিন্তু আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ড ট্রে, যার একটি স্লটে ডেডিকেটেড সিমের পাশাপাশি আরেকটি স্লটে সিম অথবা মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ স্মুথভাবে কাজ করছিল। সামটাইমস কিছুটা অ্যানিমেশন ডিলে দেখা যায়, বাট ওভারঅল ফাস্ট কাজ করে। এছাড়া মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। তার পাশাপাশি মোবাইলটি ইম্পর্টেন্ট 38টি সেন্সরস রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ডিসেন্ট মনে হচ্ছে, তার পাশাপাশি সাউন্ডের বেস এবং ক্রিস্পিনেসও আমাদের কাছে ঠিকঠাক লেগেছে এবং সেই সাথে 100% ভলিউমও এই মোবাইলের স্পিকার থেকে সাউন্ডের কোনো প্রকার ডিস্টরশন আমরা দেখা পাইনি। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছিল স্যামসাং এর One UI 5.1 ভার্সনের ইউআই। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ স্মুথ ছিল। সুপার অ্যামোলেড প্যানেলের পাশাপাশি 120 রিফ্রেশ রেট সহ র্যাম হ্যান্ডেলিং একদম ব্যালেন্স পেয়েছি, তাই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করে খুব ইজিলি সব করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং আরও রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। সেই সাথে আরও রয়েছে HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হলো 2340x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 390 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি আমরা ইউজ করতে পেরেছি। 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা আমরা ফেস করিনি এবং ফটোগ্রাফি করার সময়ও কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত ইস্যু আমরা একেবারেই ফেস করিনি ফোনটি থেকে। ডিসপ্লের চারপাশে থাকা চিন এবং ভেজেল এরিয়া সিমেট্রিক্যাল, অর্থাৎ চারদিক থেকে সমান হওয়ার কারণে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে ছোট্ট করে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এছাড়া মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভেন L1 এর সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে সনি IMX এর 582 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং ISOCELL এর 4H এর সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে গ্যালাক্সি কোড 5035 সেন্সরটি। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ খুব সুন্দরভাবেই কাজ করে। ছবির কালার টোনের পাশাপাশি কালার ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। সেই সাথে জুম করে তোলা ছবিগুলোরও কালার ডিটেলস বেশ শার্পলি ক্যাচ করতে পারে। অপরদিকে পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোর শার্পনেস যেমন ক্লিয়ার ছিল, সেই সাথে ডাইনামিক রেঞ্জটা ঠিকঠাক কাজ করছিল এবং এজ ডিটেকশনটাও ভালোভাবে করতে পারে। মোবাইলে থাকা মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K 30 ফ্রেম পার সেকেন্ডে হাইয়েস্ট ভিডিও শুট করতে পেরেছি। তবে 1080p 60 fps এ ভিডিও শুট করার সময় ক্যামেরাতে OIS কাজ করে। দ্যাটস ওয়াই আমরা OIS অন করে যখন ভিডিও শুট করেছি বেশ ভালো স্টেবল পারফরমেন্স পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি হাইপার ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল সনির IMX এর 258 সেন্সরটি। সেলফি ক্যামেরার পারফরমেন্স ওভারঅল বেশ ভালো ছিল। তবে সত্যি কথা বলতে স্যামসাং গ্যালাক্সি A54 এর থেকে A34 অর্থাৎ এই ফোনটার সেলফি ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে স্লাইটলি কম মনে হচ্ছে। আর একটু ভালো হলে অ্যাজ এ স্যামসাং ফোন হিসেবে আরও ভালো হতো। তবে প্রাইস বিবেচনায় অন্যান্য ফোনের থেকে এই ফোনের সেলফি ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি সেলফি ক্যামেরাতে যখন আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলেছি তখন ডাইনামিক রেঞ্জ যেমন ভালোভাবে ধরে রাখতে পারছিল, তার পাশাপাশি এজ ডিটেকশনটাও কিন্তু যথেষ্ট ভালোভাবেই করতে পারছিল।
এই মোবাইলটিতে ক্যামেরা টু এপিএ প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। স্যামসাং গ্যালাক্সি A34 5G মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সেই সাথে এই মোবাইলটিতে কোনো প্রকার চার্জার না থাকলেও এই মোবাইলটিতে হাইয়েস্ট 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে এবং এই 25 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে প্রায় 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটা চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা 1.5 দিনের থেকে কিছুটা কম, 1 দিনের থেকে কিছুটা বেশি বেসিক ইউজ করে। অপরদিকে এই ফোনটা যখন আমরা হেভি রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করছি, স্পেশালি লং টাইম যখন গেমিং করেছি, মানে টানা ভিডিও টিডিও দেখেছি, তখন এই ফোনটার আমরা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 1080 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটি রয়েছে Mali G68। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশে 53,999 টাকা অর্থাৎ 54,000 টাকা। তবে এই ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় 28,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,71,136, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 1038, মাল্টি করে 2,546 এবং স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 666 MB/s, রাইট স্পিড পেয়েছি 358 MB/s। এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি গেমসটা আমরা এই ফোনে রান করেছি, গেমিং পারফরমেন্স খুবই ভালো পেয়েছি পাবজি গেমসটা খেলার সময়। ইনফ্যাক্ট একেবারেই হিটিংয়ে দেখা পায়নি, তবে হ্যাঁ লং টাইম 1.5-2 ঘন্টা খেলার সময় কিছুটা হিট হয়, তবে কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পায়নি এবং মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনে আমরা পাবজি গেমসটা খেলেছি। তার পাশাপাশি ফোনটাতে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি শ্যাডো অন করে ফুল গ্রাফিক সেটিংয়ে, বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, লং টাইম গেম প্লে করছি, একেবারেই বলা যায় হিটিংয়ের দেখা পায়নি, খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়ে খেলতে পেরেছি এবং গেমিং পারফরমেন্সও একদম বাটার স্মুথ ছিল। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাস্ট্রোনাইট গেমসটা খেলেছি, সেটাও আমাদের কাছে অনেক ভালো লেগেছে, কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পায়নি, একদম স্মুথলি গেম প্লে করতে পেরেছি। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা ই ফুটবল গেমসটাও খেলেছি, সেটার পারফরমেন্সও খুবই ভালো ছিল। স্পেশালি যারা আপনারা ই ফুটবল গেমসটা অনেক বেশি খেলে থাকেন তাদের কাছে এই ফোনে খেলে অনেক ভালো লাগবে। তার কারণ হলো এই ফোনটার ডিসপ্লে কিন্তু যথেষ্ট বড় এবং স্লাইটলি একটু চড়া মার্কেটে থাকা অন্যান্য ফোনের থেকে। সেই সাথে এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে আমি ভিডিওর মধ্যেও বলেছি যে খুব একটা ইজিলি হিট হয় না, লং টাইম গেম প্লে করার সময় হিট হয়। আরেকটা জিনিস হলো এই ফোনে যখন আপনি সিমের ডাটা অর্থাৎ মোবাইলের ইন্টারনেট ইউজ করবেন তখন কিছুটা হিট হয় মোবাইলটার রেয়ার প্যানেলে, তো সেটা কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই এই ফোনে সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কী কী বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলের নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো ডিসপ্লেতে থাকা ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে, সেলফি ক্যামেরাটা, ওয়াটার ড্রপ, এটা যদি পাঞ্চ হলো তো খুবই ভালো হতো। তবে একটা বিষয় হলো ওয়াটার ড্রপ হলো এটা আবার অত বড় না, মানে অত চোখে লাগে না, বাট স্টিল পাঞ্চল হওয়া উচিত ছিল। দেন এই ফোনটার যেই প্রাইস রেঞ্জে আছে, অফিসিয়ালটা তো বাদে দিলাম 54,000 টাকা, বাট আনঅফিসিয়ালও যদি 30-32 28 থেকে 32,000 টাকা যেই রেঞ্জে আমরা পাচ্ছি, সেই হিসাবে এই ফোনটাতে স্টোরেজ টাইপ UFS 3.1 থাকা উচিত ছিল, তাহলে আমরা এই ফোনটার পারফরমেন্স আরও ভালো পেতাম, অপটিমাইজেশনটা আরও ভালো হতো। দেন এই ফোনটার সেলফি ক্যামেরাটা সনি IMX এর যে সেন্সরটা ইউজ করছে এটা বহুত আগের সেন্সর, তো ক্যামেরার পারফরমেন্স সেলফি ক্যামেরা হিসাবে আমার কাছে অত ভালো লাগেনি অ্যাজ এ স্যামসাং ফোন হিসাবে। তবে এটা ট্রু এই প্রাইস রেঞ্জের অন্যান্য যে কোনো ফোনের থেকে এই ফোনের সেলফি ক্যামেরা ভালো, বাট স্যামসাং ফোন হিসাবে আরেকটু ভালো সেলফি ক্যামেরা পারফরমেন্স পেলে আমার কাছে পার্সোনালি আরও অনেক ভালো লাগতো। দেন এই ফোনটাতে আপনার 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট নেই, যেটা অবশ্যই থাকা উচিত ছিল, এবং সেই সাথে এই মোবাইলটাতে যে 120Hz রিফ্রেশ রেটটা রয়েছে এটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেট না, সো আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হচ্ছে, যেটা আমি মনে করি অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এখনকার যুগে প্রায় সব ফোনেই থাকে। তো স্যামসাংয়ের ইমপ্লিমেন্ট করা উচিত ছিল এই ফোনটাতে। এবং সব কথার শেষ কথা, এই ফোনটাতে যখন আমরা কোনো কিছু ডাউনলোড করেছি তখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ফোনটার ইন্টারনেট স্পিড কম, ডাউনলোড স্পিডও কম, তার পাশাপাশি আপলোড স্পিডও কিছুটা আমরা কম পেয়েছি। এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস অবাস্তব বেশি, মানে 54,000 টাকার ফোন অবশ্যই এইটা না, তবে আনঅফিসিয়ালি যে প্রাইস রেঞ্জে পাওয়া যায় 28 থেকে 32,000 টাকা, আমি মনে করি ওভারঅল গুড প্রাইস। তবে এই ফোনটা যদি আমি বেস্ট সাইডের কথা বলি, প্রথমেই বলবো এই ফোনটার ডিসপ্লের কথা নিয়ে, কারণ 6.6 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, তার পাশাপাশি ডিসপ্লেতে আবার গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। সো ওভারঅল ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট স্মুথ, IP67 এর সার্টিফিকেশন থাকার কারণে পানির ছিটা ফোটা লাগলে বা পানিতে পড়ে গেল খুব একটা প্রবলেম নেই। তবে বেশি গভীরতা যেন না চলে যায় এই ফোনটা, সেটা খেয়াল রাখবেন, মানে নদীর মাঝখানে যেন না পড়ে যায়, তাহলে শেষ
নদীর মাঝখানে পড়লে অবশ্য ফোন খুঁজেও পাবেন না। এনিওয়েজ, যেটা বলতে চাচ্ছি আর কি, এই ফোনটার চার্জ ব্যাকআপও আমরা মনে করি ঠিকঠাক আছে, আর একটু বেশি চার্জ ব্যাকআপ পেলে ভালো লাগতো। এবং এই ফোনটার মাল্টিটাস্কিং করেও আমাদের অনেক ভালো লেগেছে। আর স্বাভাবিক ওয়ান ইউআই, স্যামসাংয়ের ওয়ান অফ দ্য বেস্ট ইউআই বলতে হবে অ্যান্ড্রয়েডের মধ্যে, বেশ অপটিমাইজড একটা ইউআই। সো পারফরমেন্স অনেকই ভালো ছিল, ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি ডে টু ডে ইউজ করে, ইভেন রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করার সময়। তার পাশাপাশি ফোনটাতে আমরা গেমিং করেছি, গেমিং পারফরমেন্স বেশ ভালো ছিল। এই গেমিং নিয়ে আমাদের গেমিং সেকশন, অর্থাৎ একটু আগে আমরা কথা বলেছি, সেখানে যে আপনারা ভিডিওতে দেখে নিন তাহলে আইডিয়া হয়ে যাবে। বাট গেমিং পারফরমেন্স খুব ভালো লেগেছে আমাদের কাছে। আর ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলোর পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের অনেক ভালো লাগবে। ইভেন ভিডিও শ্যুট করে অনেক ভালো লেগেছে, যেহেতু এই ফোনটাতে ওআইএস রয়েছে। তবে ওআইএস ক্যামেরা অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এটা 4K-তে কাজ করে না, 1080p, 30fps বা 60fps আপনারা ইউজ করতে পারবেন। পারফরমেন্স যথেষ্ট ভালো। তবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60fps ভিডিও শ্যুট করার অপশন থাকলে ভালো হতো, কারণ সেলফি ক্যামেরাটা আমার কাছে স্লাইটলি মোটামুটি মনে হচ্ছে, আর একটু ভালো হলে আরও ভালো লাগতো। বাট স্টিল সেলফি ক্যামেরার পারফরমেন্স এই প্রাইস রেঞ্জের, যেটা আমি একটু আগেও বলেছি, অন্যান্য যে কোনো ফোনের থেকেও ভালো বা কম্পেয়ার করার মতো। দেন এই ফোনটার ওভারঅল যদি আমি বলি যে আপনার ইন হ্যান্ড ফিলটা কেমন, সেটাও আমাদের কাছে ভালো লেগেছে। তবে এই কালারটা আপনাদের কাছে অনেকে ভালো না লাগলো, ভায়োলেট কালার অথবা হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার রয়েছে, ওই ফোনগুলো আপনারা দেখতে পারেন। দেন হলো সব কথা শেষ কথা, এই ফোনটি আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেনলি স্যামসাং লাভার রয়েছেন, 30-32 হাজার টাকা বাজেট, তার পাশাপাশি আপনারা ফটোগ্রাফি করেন, ভিডিওগ্রাফি করেন, এবং সেই সাথে স্যামসাং ফোন হিসেবে বলতেছি যারা আপনারা গেমিংও পছন্দ করেন, তারা চাইলেও এই ফোনটা নিতে পারেন। মোটামুটি বেশ ভালো প্রাইস রেঞ্জে রয়েছে, এবং 28 থেকে 32 হাজার টাকার মধ্যে যদি আনঅফিসিয়ালি বলেন, এই মুহূর্তে মার্কেটে এই ফোনটা, স্পেশালি ক্যামেরার কথা যদি আমি চিন্তা করি, নাম্বার 1 ফোন। সো এই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি A34 5G এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।